আসসালামু আলাইকুম। আমরা আজকে গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি এবং হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য কেমিস্ট্রি প্রথম পত্রের ম্যারাথন ক্লাস করব। এখানে আমরা গুচ্ছের 20-21 থেকে 23-24 পর্যন্ত আসা সকল প্রশ্ন সলভ করব এবং অন্যান্য যে ভার্সিটিগুলো বললাম এগুলোতে সম্ভাব্য যে সকল টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখব। মোটামুটি একটা অধ্যায়ে যতগুলো টপিক আছে সব টপিকই এখানে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। যদি ক্লাসটা ভালো করে দেখো, মনোযোগ দিয়ে করো, তাহলে মোটামুটি একটা ভালো রিভিশন হয়ে যাবে কেমিস্ট্রি প্রথম পত্রের উপরে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করতে পারি। দেখো, প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে কোনটি আইসো ইলেকট্রনিক সেট। আইসো মানে কি? আইসো মানে হচ্ছে একই। তাহলে কোনটাতে সবগুলাতে একই ইলেকট্রন আছে। একটা জিনিস আমরা জানি, প্লাস মানে কি? প্লাস মানে সেটা হচ্ছে ত্যাগ করা। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে সেটা হচ্ছে গ্রহণ করা। গ্রহণ করলে ইলেকট্রন বাড়ে। ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম হচ্ছে 20, ইলেকট্রন সংখ্যা 20, দুইটা ত্যাগ করছে, তাহলে এখানে থেকে 20। পটাশিয়াম হচ্ছে 19, একটা ত্যাগ করছে, তাহলে এখানে থেকে 18টা। 20টা থেকে দুইটা বাদ দিলে থাকে হচ্ছে এখানে 18টা। ক্লোরিন 17, দেখো এখানে মিল নাই, তাহলে এটা হবে না। ক্রোমিয়াম 24, দুইটা ত্যাগ করছে, তাহলে থাকে 22টা। আয়রন 26, তিনটা ত্যাগ করলে থাকে 23টা। প্রথমেই তো মিল নাই, তাহলে এটাও হবে না। নিয়ন -11, ম্যাগনেসিয়াম 2 প্লাস 10, এটাও তো হচ্ছে না। তারপরে ফ্লোরিন মাইনাস কত থেকে? নেগেটিভ মানে একটা, নেগেটিভ মানে একটা গ্রহণ করছে 10টা। সোডিয়াম পজিটিভ 10টা। অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 8 থেকে দুইটা গ্রহণ করছে 10টা। কার্বন 6 থেকে 4টা গ্রহণ করছে 10টা, তাহলে এইটাই আইসো ইলেকট্রনিক সেট হবে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের, লাইমেন সিরিজ মানে কত? লাইমেন সিরিজ মানে হচ্ছে N1 সমান 1। সৃষ্টিকারীর চতুর্থ রেখা, তার মানে N2 সমান হচ্ছে 4। শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত তরঙ্গ সংখ্যা কত হবে? তরঙ্গ সংখ্যা সমান আমরা কি জানি? 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই N1 এর স্কয়ার মাইনাস 1 বাই N2 এর স্কয়ার, এটা আমরা জানি। আর এইচ থাকলো, আর এইচ এর মান এখানে দেওয়া আছে 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু N1 কত? 1, তার মানে 1 মাইনাস 1 বাই 4। N2 এর মান 4, তাহলে 4 এর স্কয়ার করলে 16 থাকে। তাহলে 10.97 ইন্টু এটুকু লসাগু করলে কত আসে? 15/16 আসে। একটু খেয়াল করো তো, তুমি যদি 15কে 16 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 0.9 এর কাছাকাছি কিছু আসে। যদি এটা 1 হতো, 1 এর সাথে 10.97 গুণ করলে এইটাই থাকতো। যেহেতু 0.9 দিয়ে গুণ করতেছো, তার মানে এর থেকে ছোট মান আসবে। ওর থেকে ছোট মান কোনটাতে কোনটাতে আসে? দেখো 10.97 থেকে ছোট মান কোনটাতে কোনটাতে আছে? বি আর সি তে আছে। কোনটা হবে? 10 এর পাওয়ারে পজিটিভ যেটাতে আছে, কারণ এখানে 10 এর পাওয়ারে পজিটিভ ছিল। এটা তো মিসিং গেছে, এই যে 10 এর পাওয়ারে এখানে পজিটিভ ছিল 10 টু দি পাওয়ার 6, তাই সেটা আমরা নিব, তার মানে সি কারেক্ট। আর এ বাদ যাবে। হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? হুন্ডের নিয়মটা কি? সর্বাধিক সংখ্যক ম্যাক্সিমাম বিজোড় ইলেকট্রন থাকতে হবে। ম্যাক্সিমাম বিজোড় ইলেকট্রন থাকতে হবে। ম্যাক্সিমাম বিজোড় ইলেকট্রন একমাত্র এইটাতে আছে না? এইটাই কারেক্ট। এমআরআই, এমআরআই এর ফুল মিনিং কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। কোন বর্ণালীভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয়? এনএমআর। আর এটার ফুল মিনিং কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। হিলিয়াম প্লাস এর প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত হবে? কত ইলেকট্রোভোল্ট হবে? ইএন সমান কত হবে? -13.6 ইন্টু, যদি আমরা ইলেকট্রোভোল্ট দিয়ে বলি তখন এখানে হয় হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে আমার বলছে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর আসতে হবে, তার মানে E2 মাইনাস E1 করতে হবে। -13.6 সব থেকে কমন নিতে পারি, -13.6 কমন নিতে পারি, জেড স্কোয়ার কমন নিতে পারি। হিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা কত? 2, তাহলে 2 এর স্কোয়ার 1 বাই E2 মাইনাস E1, তার মানে 2 এর স্কোয়ার, তার মানে 1/4 মাইনাস 1। এখানে মাইনাস থাকে 13.6 ইন্টু 4 ইন্টু এখানে কত থাকে? -3/4 থাকে, 4 কাটবে, তাহলে 13.6 ইন্টু 3, 3 তেরো 39, 318, 39 ইন্টু 1.8, তার মানে 40.8 আসতেছে।
অ্যালুমিনিয়াম মৌলের এই ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট কত হবে? এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় আসে। যে কোনো একটা জিনিস দিয়ে বলে এটার কোয়ান্টাম সংখ্যার সেট কত হবে। এটার আগে একটা জিনিস একটু মনে রাখতে হবে, এল সমান 0 হলে সেটা হবে আমার এস অরবিটাল, এল সমান 1 হলে সেটা হবে আমার পি অরবিটাল, এল সমান যদি 2 হয় সেটা হবে ডি অরবিটাল, এল সমান যদি 3 হয় সেটা হবে কি এফ অরবিটাল। এইটুকু একটু খুব ভালো করে আমরা একটু মনে রাখবো। দেন এবার আসো, এখানে বলছে কি 3p1, এইটা কি n এর মান, তার মানে n সমান 3, l কত হবে, p এর জন্য কত বললাম, p এর জন্য 1, m এর মান কত হবে, m এর মান আমরা তিনটা জানি তাই না, p অরবিটাল হলে -1 0 +1। তো এখানে তো ওইরকম কিছু নাই, মাইনাস প্লাস কিছুই দেওয়া নাই, তার মানে আমরা বুঝলাম যে l এর মান এখানে তোমার 1 হতে পারে। যদি আমরা এখানে বলি px এ আসবে, তার মানে px -1 হতে পারে l এর মান। যেহেতু শুধু 1 দেওয়া আছে এই জন্য আমরা এখানে ওই m এর মান যেহেতু শুধু 1 দেওয়া আছে 1 ই ধরে নিই। আর এখানে কিন্তু এল এর মান ঠিক নাই, এম এর মান ঠিক থাকলেও এল এর মানটা ঠিক নাই। বিজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটা? নাইট্রোজেনের ইলেকট্রন 7, অক্সিজেনের 8, টোটাল এখানে আসে 15টা ইলেকট্রন। অক্সিজেনের এখানে কত, 16 ইলেকট্রন, কার্বনের 6টা, অক্সিজেনের 16টা, একটা অক্সিজেন 8টা, দুইটা 16টা, 16 আর 6 এখানে তোমার 22টা আসতেছে। আর এখানে থাকে তোমার 2টা ইলেকট্রন। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করতে পারি আমরা? নেসলার দ্রবণ দ্বারা আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকি। পরমাণুতে অরবিটালের ধারণা পাই আমরা কোন জায়গা থেকে? কোয়ান্টাম পরমাণু মডেল বা কোয়ান্টাম বলবিদ্যা মডেল অনুসারে আমরা পেয়ে থাকি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, পিএইচ দেওয়া আছে 10। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কেমন? এটা তো ক্ষারীয়, তাই ক্ষারের তো পিএইচ থাকে না, ক্ষারের থেকে পিওএইচ, তাহলে আমরা পিএইচ যদি 10 পাই, পিওএইচ কত হবে? পিওএইচ 4। সেখান থেকে আমরা কি বলতে পারি, হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন কত হবে? 10⁻⁻4 হবে। দ্রাব্যতা গুণফল দেওয়া আছে মানে কেএসপি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কত আসবে? ম্যাগনেসিয়াম 2+ আর OH নেগেটিভের স্কয়ার। কেএসপি মান এখানে দিয়ে দিছে 2 × 10⁻11। ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা আমাকে বের করতে হবে, আর OH আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁻4 এর স্কয়ার মানে 10⁻8। তাহলে এই জায়গায় আমরা ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কত পাবো? 2 × 10⁻11 ডিভাইডেড বাই 10⁻8। এটা উপরে উঠে গেলে কত বলবো? 10⁻8। তার মানে 2 × 10⁻³ থাকবে উত্তর। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশন সিরিজের জন্য কোনটা সঠিক? প্যাশন সিরিজ এল বি পি বি এফ, লাইমেন বার্মার প্যাশন ব্র্যাকেট ফুড। প্যাশন কত হচ্ছে? প্যাশন n1 মানে 3, n2 কত হবে? তার পর থেকে শুরু হবে। যে কোনো সিরিজে n1 যা হবে n2 ঠিক তার পরের নাম্বার থেকে শুরু হবে, তাহলে n1 যেহেতু এখানে 3 হচ্ছে, n2 তার পরের নাম্বার থেকে শুরু হবে, তাহলে 4 5 6 7 এভাবে যাবে। তাহলে এইটা সি নাম্বারটা কারেক্ট, এখানে সি নাম্বারটা কারেক্ট। তারপরে আসো, কোন একটা লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড লবণ দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়লো। বেরিয়াম ক্লোরাইডে সাদা পদক্ষেপ পড়ছে, যেটা HCl এ দ্রবণীয় না। এটা সোনালী পরীক্ষা, এই শিক্ষা পরীক্ষা সোনালী হলুদ দিচ্ছে। সোনালী হলুদ কে দেয়? সোডিয়াম দেয়। তাহলে এ এন্ড ডি বাদ দিব। এখন একটা আছে সোডিয়াম সালফেট, একটা আছে সোডিয়াম নাইট্রেট। দেখো আমরা যখন সালফেট এবং কার্বনের শনাক্ত করছিলাম, দুইটাতে যখন বেরিয়াম নাইট্রেট যোগ করা হতো, আমাদের বেরিয়াম সালফেট বেরিয়াম কার্বনেটে সাদা পদক্ষেপ আসতো, বা বেরিয়াম ক্লোরাইড যোগ করলে এখানে সব সাদা পদক্ষেপ আসবে। সাদা পদক্ষেপে যদি তুমি HCl যোগ করতে, তখন সালফেট এটার সাথে কোনো বিক্রিয়া করতো না, মানে পদক্ষেপ তৈরি করতো না, এই যে পদক্ষেপ তৈরি করতো না। তাহলে এখানে ছিল সোডিয়াম সালফেট। একটা ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে? বেগের রাশিমালা কি আছে? একটা সূত্র আছে না, যে vn সমান 2.18 × 10⁶ ইন্টু z/n মিটার পার সেকেন্ড। এখানে যেহেতু একটাই মৌল আছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি v এর সাথে n এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে v2/v1 সমান আমরা কি বলতে পারি? n1/n2। n2 দ্বিতীয় কক্ষপথ, তার মানে 1/2।
অতএব তাহলে v2 সমান কি বলতে পারি, হাফ v1। v2 সমান হাফ v1। হাইড্রোজেনের সদৃশ আয়ন বেরিলিয়াম 2+ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? v1 এর সূত্র পড়ছি, সেম ভাবে এখানে rn এর সূত্র পড়ব। rn সমান যদি অ্যাংস্ট্রম এককে বলি 0.53 অ্যাংস্ট্রম বা 0.529 অ্যাংস্ট্রম ইনটু n স্কয়ার বাই z ইনটু n স্কয়ার বাই z, এইটাই থাকে আমাদের। তো এই ম্যাথটা যদি আমরা করি, এখানে 0.39, n এর মান কত, দ্বিতীয় কক্ষপথ বলছে, তার মানে 2 এর স্কয়ার, আর z কত, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তাহলে এটা কেটে গেলে শুধুমাত্র 0.53 বা 0.529 অ্যাংস্ট্রম আসে। নিচের কোনটা অনুপ্রভা? আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পড়ছি জিঙ্ক সালফাইড অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। বোর পরমাণু মডেল কোন ক্ষেত্রে প্রযোজ্য? বোর পরমাণু মডেল আমরা জানি শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, হিলিয়াম 2টা ইলেকট্রন থাকে, একটা ত্যাগ করলে তার একটা ইলেকট্রন আছে, এটার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে যদি বলি আমরা লিথিয়ামের কথা, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 ইলেকট্রন, 3টা, যদি 2টা ত্যাগ করে একটা থাকে, সেটার ক্ষেত্রে প্রযোজ্য। আর বেরিলিয়াম 3 ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে একমাত্র হিলিয়াম প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যার একটা ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রনের 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে অবস্থানান্তরের বিকিরণের কম্পাঙ্ক কত হবে? 1/λ, এইটা সমান RH 1/n1 এর স্কয়ার n2 এর স্কয়ার। এইটা 1/λ মানে কি, এটাই মানে তো f, কম্পাঙ্ক। এইটা সমান অপশনে যত RH আছে RH থাক, n1 কত হবে, n1 তো 1/1 আসে, আর এখানে আসে 1 কত 4, তার মানে 3 RH/4, 3/4 মানে কত 0.75, 0.75 RH আসে। নিচের কোনটা সঠিক? অরবিটাল দ্বারা বৃত্তাকার পথ বোঝায় না, অরবিট দ্বারা বৃত্তাকার পথ বোঝায়, তাহলে এটা ভুল। অরবিট দ্বারা ইলেকট্রনের আবর্তন করা বোঝায় না, ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়া যায় এটা বোঝায় না, এটা অরবিটাল বোঝায়। অরবিটাল হচ্ছে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। সব অরবিটের আকৃতি তো একই রকম না, এস এর আকৃতি একরকম গোলাকার, পি এর আকৃতি ডাম্বেল আকার, ডি এর আকৃতি ডাবল ডাম্বেল, এফ এর আকৃতি জটিল, তাহলে এটাও কিন্তু সঠিক না। এইটা দেখা কত সঠিক, কে এল এম এন ও, কে হলে প্রথম, এল হলে দ্বিতীয়, এম হলে তৃতীয়, এন হলে চতুর্থ, এটাই আমরা কক্ষপথ নির্দেশ করে থাকি। কপার 29 এর শেষ ইলেকট্রনের জন্য কোনটা সঠিক? এটার জন্য আমরা মনে রাখবো 3p6 মানে 18, 4s2 মানে কত আসে, 4s2 মানে হচ্ছে 20, তাহলে 3d9 মানে 29। এটাকে আমরা স্থিতিশীলতা করার জন্য আমরা কি করি, 4s1 3d10, শেষ ইলেকট্রন 3d তে যাচ্ছে। এখন 4s, এটা হচ্ছে কপার প্লাস, তাহলে এই 4 শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন চলে যাবে, তাহলে 4s থেকে বাদ যাবে। এই 3d10 এর জন্য তোমার ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা সেট লিখতে হবে 3d10 এর জন্য। n এর মান কত, 3, l এর মান কত, d এর জন্য 2 বলছিলাম, m এর মান কত হবে, শেষ ইলেকট্রন কোথায় থাকতেছে, দেখো d এর 5টা অরবিটাল থাকে না, -2 -1 0 +1 +2, শেষ ইলেকট্রন +2 থাকতেছে না, dxy dyz dzx dz স্কয়ার স্কয়ার আর dz স্কয়ার থাকতেছে, তাহলে +2 থাকতেছে, তার মানে m এর মান আসতেছে +2। s এর মান কি হবে, যদি দুইটা জোড়াই থাকে, অবশ্যই জোড়াই থাকবে, শেষ কক্ষপথে এখানে অবশ্যই জোড়াই থাকবে, প্রথমটা হবে পজিটিভ হাফ, দ্বিতীয়টা হবে তোমার নেগেটিভ হাফ, দ্বিতীয়টা হবে তোমার কত, দ্বিতীয়টা হবে তোমার নেগেটিভ হাফ, তাহলে কোনটা, এটা কারেক্ট। কোনটি তমশক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে, n স্কয়ার। a স্কয়ার কোনটাতে আসে দেখো, এই 1 1 কাটে, এই 2 2 কেটে যায়, তাহলে n আর n গুণ করলে n স্কয়ার চলে আসে। পরমাণুর পরমাণু কোন ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক না, কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক না, দেখো আমরা জানি n এর মানের উপরে l এর মানটা নির্ভর করে, তার মানে n এর মান l থেকে বড় হতে হবে, আবার l এর মানের উপরে m এর মান নির্ভর করে, m এর মান আর l এর মান সমান হতে পারে, কারণ আমরা জানি m সমান কি 0 সহ প্লাস মাইনাস l, কিন্তু n এর মান আর l এর মান সমান হওয়া যাবে না, কখনোই সমান হওয়া যাবে না, আবার l এর মান m থেকে বড় হতে হবে, কোনোভাবে m এর মান বড় হওয়া যাবে না, s এর মান সর্বদা কি হতে হবে, প্লাস মাইনাস হাফ হতে হবে। এইগুলা এবার আমরা একটু মিলাই আসো, দেখো n এর মান 3 হলে l এর মান 2 হতে পারে, কম হতে পারে, কারণ আমরা জানি l এর মান কি n মাইনাস 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হয়ে থাকে। m এর মান যদি 2 হয়, s এর মান +2 হতে পারে, এই কোয়ান্টাম সংখ্যার সেটটা হতে পারে।
তারপরে এইটা হতে পারে না। দেখো এন আর এল এর মান সমান হবে না, এখানে কি বলে দিয়েছিলাম, এন আর এল এর মান সমান হবে না, এরকমই হতে পারে। দেখো এখানে এটা সম্ভব, আবার এটাও সম্ভব, এন এর মান থেকে এল এর মান ছোট আছে, এগুলো সব কয়টা সম্ভব, কিন্তু 2 নাম্বারটা সম্ভব না। পরমাণুতে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2 × 12+1, আর এটা কি, এটা হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র, এটা অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র। পরমাণুতে 4 নম্বর শক্তি স্তরে অনুমোদিত অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র n²। প্রধান কক্ষপথে ইলেকট্রন নাম্বার নির্ণয় সূত্র হচ্ছে 2n²। তাহলে এখান থেকে তুমি 4 স্কয়ার করলে কয়টা পাবে, টোটাল অরবিটাল হচ্ছে 16টা। আইসোবার, আইসো মানে একই, বার মানে ভর সংখ্যা, ভর সংখ্যা সেম থাকবে কোনটাতে, এই এ এন্ড ডি এগুলোতে ভর সংখ্যা সেম থাকলে তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলে থাকি। কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সেম? আমরা এইটা যদি একটা প্রতীক বলি, এখানে আমাদের থাকে ভর সংখ্যা, এখানে আমাদের থাকে পারমাণবিক সংখ্যা, এই দুইটার যখন আমরা ডিফারেন্স করি তখনই আমরা নিউট্রন সংখ্যা পাই। তাহলে 9 আর 4 বাদ দিলে 5 থাকে, এটা নিউটন সংখ্যা 5টা, ইলেকট্রন সংখ্যা কয়টা 4টা, তাহলে এটা তো হবে না। এখানে ইলেকট্রন সংখ্যা 9টা, নিউটন সংখ্যা হচ্ছে 10টা, এটাও হবে না। এটা ইলেকট্রন সংখ্যা 10টা, নিউটন সংখ্যা 12টা, এটাও হবে না। এটার ইলেকট্রন সংখ্যা 8 ছিল, দুটো গ্রহণ করছে, তাহলে কত হয় 10 হয়। আবার নিউটন দেখো 18 থেকে 8 বাদ দিলে 10 হয়, তাহলে এইটাই কারেক্ট। কোনটি কম্পোজিট কণিকা? আলফা কণা এবং নিউট্রন এরা হচ্ছে কম্পোজিট কণিকা। আর আছে হচ্ছে স্থায়ী মূল কণিকা আছে। পরমাণু মৌলিক কণিকা আছে হচ্ছে 2 প্রকার, স্থায়ী মৌলিক কণিকা বা স্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা 3টা, পেন দিয়ে মনে রাখতে পারি, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। ইলেকট্রনের প্রকৃত ভর কোনটা? 9.1 × 10⁻28 গ্রাম, আর যদি কেজিতে বলে 9 × 10⁻−31 কেজি। একটা পরমাণুতে ইলেকট্রন আছে 32টা, নিউট্রন আছে কয়টা? নিউট্রন হচ্ছে 32টা। ত্রিযোজ্যিক ক্যাটায়নে, ধরো সেটা ত্রিযোজ্যিক ক্যাটায়নে টোটাল ইলেকট্রন হচ্ছে 24টা, তাই তার আগে ইলেকট্রন কত ছিল, 24 আর 3 27টা। নিউটন সংখ্যা 32টা, 27 আর 32 কত আসে 59, তাই এদের ভর সংখ্যা হবে 59, এই যে এখানে 59 দেওয়া আছে। এই দুটো বিয়োগ করলে তুমি টোটাল এই ফসফরাসের নিউট্রন সংখ্যা পেয়ে যাবা, 31 - 15 16টা আসে। কয়টা ফসফরাস, 4টা ফসফরাস, 15টা, তাহলে 16 464 × 15 কত আসে, 960 আসে। এদেরকে পরস্পর কি বলা হবে, দুটো বিয়োগ করলে এখানে পাবো কত 8, এই দুটো বিয়োগ করলে এখানে পাবো 8। নিউটন সংখ্যা যেহেতু সেম আসতেছে, তাহলে আমরা বলবো পরস্পরের এরা আইসোটোন, এরা পরস্পরের কি আইসোটোন। আলফা কণা, বিটা কণা, গামা কণা চার্জ কি হবে? আলফা কণা আমরা সংকেত কি বলি, 4 হিলিয়াম নিউক্লিয়াস, এটা চার্জ হচ্ছে 2। বিটা কণা কি 0 - 1 ইলেকট্রন -1, আর গামা কণা কোনো চার্জ নেই 0, +2 - 1 0। কোন ধরনের বিক্রিয়া এটা, দেখো এটা হচ্ছে আমরা বলবো যে প্রোটন উচ্চ গতি সম্পন্ন প্রোটন দ্বারা, নিউট্রন দ্বারা বা ছোট কোনো নিউক্লিয়াস দ্বারা যদি বড় কোনো নিউক্লিয়াসকে আঘাত করা হয় এবং তার ফলে যদি নতুন কোনো মৌল সৃষ্টি হয় নিউক্লিয়াস বিশিষ্ট, তাহলে তাকেই আমরা বলি ট্রান্সপোর্টেশন বিক্রিয়া। এটা কিন্তু ট্রান্সপোর্টেশন বিক্রিয়া, প্রোটন দ্বারা এই নিউক্লিয়াসকে আঘাত করা হয়েছে, যার জন্য ভিন্ন ধরনের নতুন একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এজন্য এটাকে বলি আমরা ট্রান্সপোর্টেশন বিক্রিয়া। যদি বিটা রশ্মি নির্গত হয় তাহলে কি হয়, পারমাণবিক সংখ্যা বাড়ে। যদি তোমার আলফা রশ্মি বিকিরণ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ভর সংখ্যা 4 কমে, আর পারমাণবিক সংখ্যা কি হবে 2 কমে। আর এটার ক্ষেত্রে উল্টা, পারমাণবিক সংখ্যা এখানে কি হবে বৃদ্ধি পাবে। আইসোটোপবিহীন পরমাণু কোনটা? পর্যায় সারণীতে সোডিয়াম এবং গোল্ড, মনে রাখবো এদের হচ্ছে একটি করে আইসোটোপ আছে, মানে এরা নিজেরা নিজেদের আইসোটোপ। নিজেরা নিজের আইসোটোপ। তাহলে এখানে বলছে আইসোটোপ বিহীন, মানে আলাদা করে কোনো আইসোটোপ নাই, যেমন আমরা বলি হাইড্রোজেনের 3টা আইসোটোপ, প্রোটিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। নিচের নিউক্লিয়ার বিক্রিয়া এক্স কি হবে, দেখো 9 আর 4 13, 12 আর 1 13 মিলছে 6, 4 আর 2 6, 4 2 একটু আগে দেখলাম না,
এটা কি হয়? হিলিয়াম নিউক্লিয়াস। প্রোটো হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? এটা হচ্ছে আলফা পার্টিকেল। আউবো নীতি অনুসারে কোন শক্তিশালী ক্রম? দেখো আউবো নীতিটা কি? এন প্লাস এল নীতি। এন প্লাস এল এর মান যার বেশি সে তত বেশি শক্তিশালী। হিসাব করে দেখলাম এন প্লাস এল এর মান একই, যদি এরকম কিছু হয় তখন কি হবে? যার এন বড় সে শক্তিশালী। যার এন বড় সে হবে সব থেকে শক্তিশালী। তা এখানে যদি আমরা যোগ করি তো দেখো কি আসে? 4s। এস অরবিটালের জন্য আমরা বলছিলাম এল এর মান 0, তাহলে এখানে আসে 4, 3 আর 2 আসে 5, 4 আর 1 আসে 5। তাহলে এখন দুইটা যেহেতু n প্লাস এল এর মান 5 আসছে, দুইটার মধ্যে বড় কোনটা হবে? যার n এর মান বড়। তো সেই হিসেবে এ কিন্তু কারেক্ট। বাকিগুলোও দেখতে পারো, এখানে 4 আর 1 5, এখানে আসে 4, আবার এখানে আছে কত? 3 আর 2 5। এটা তো এলোমেলো, মিল নাই। এখানে 4 আর 2 6, এখানে থাকে 5, আবার এখানে থাকে 6, এটাও মিল নাই। 5 6 6 কে বড় হতে হবে? 5 বড় হওয়ার কথা ছিল, কিন্তু 4 কে বড় দিচ্ছে, তাহলে এটা সঠিক না। নিচের কোন নিচের কোন মৌলের পরমাণুতে একইমুখী স্পিনের সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে? নাইট্রোজেনে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তুমি পাবা 2px 2py 2pz। তার আগে কিন্তু 1:2:2 ছিল এগুলা। অক্সিজেনের কি আসবে? 2p4 আসবে। ক্লোরিনের কি আসবে? আর কার্বনের আসবে 2p2। তাহলে এখানে কি বলছে? সর্বাধিক সংখ্যক বিজোড় থাকতে হবে, তাহলে একমাত্র এইটাতে না সর্বাধিক সংখ্যক বিজোড় আছে। হিলিয়ামের দুইটা ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, এটা কোন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে? এটা হচ্ছে পলির বর্ধনীতে নির্দেশ করে। পলির বর্ধনীতে কি? যে দুইটা পাশাপাশি দুইটা কোয়ান্টাম সংখ্যার দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হয় না, শুধুমাত্র যদি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আলাদা হতে হয় তাও হবে। আর এই যদি নির্ভর ধ্রুবক হয়, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইন, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজ মানে কি? n1 এর মান 2। আর দ্বিতীয় লাইন কথা বলে কি করতে হবে? যে সিরিজ অনুযায়ী বসাবে সেইটা তো দিতেই হবে, সাথে লাইন নাম্বারটা যুক্ত করতে হবে, তাহলে 4 আসতেছে n2 এর মান। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে তুমি বের করে নাও 1 বাই ল্যামডা সমান আর এইচ 1 বাই এন অন এর স্কয়ার। এন অন হচ্ছে 2, তার মানে 1 বাই 4 মাইনাস 1 বাই 16। তাহলে 4 মাইনাস 1, 16 লসাগু করলে 4 মাইনাস 1, তার মানে চলে আসে এখানে 3 আর এইচ বাই 16। আর ল্যামডা সমান তাহলে কি হবে? 16 বাই 3 আর এইচ আসবে। তরঙ্গদৈর্ঘ্য কার বেশি হবে? দেখো এটার জন্য একটা ছন্দ আকারে মনে রাখবা, জি এক্স ইউ ভি আই এম আর। গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, ভিজিবল বা দৃশ্যমান রশ্মি, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। এরা যত বাম থেকে ডানে যাবে আমাদের কি হবে? ল্যামডা বাড়বে। দেখো আবার আরেকটা জিনিস আমরা জানি, ই সমান হচ্ছে এইচ নিউ, নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, তার মানে আমরা এখানে বলতে পারি এইচ সি বাই ল্যামডা। এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্ততার প্রতীক, যেখানে ল্যামডা বৃদ্ধি পাবে সেখানে কি হবে? ই কমে। ই কমা মানে সেখানে কম্পাঙ্ক কমা। কোনটা তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? এগুলোর মধ্যে তোমার ইনফ্রারেড সবার ডানে আছে, এজন্য এটা তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। কার শক্তি সব থেকে কম? যে সবার ডানে আছে তার শক্তি সব থেকে কম। এই অপশনগুলোর মধ্যে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভটা আছে হচ্ছে সব থেকে ডানে। রেডিও ওয়েভটা আছে সবার ডানে। যেহেতু সে সবার ডানে আছে সেই জন্য তার শক্তি সব থেকে কম হবে। নিচের কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয়? বিজোড় প্রোটন নিউট্রন থাকতে হবে এটা।
প্যাশন সিরিজের জন্য n2 এর মান কত? প্যাশন সিরিজ মানে কত? n এর মান 3, n2 এর মান কত হতে হবে? তাহলে ন্যূনতম মান 3 এর পর থেকে শুরু হবে, 4 থেকে শুরু হবে। এখানে জারটা শনাক্তকরণে আমরা কি করি? অতিবেগুনি রশ্মি ব্যবহার করি, বিশেষ করে মিডল আয়ার। ড্র্যাগ শনাক্তকরণে কি 2 গুণ, ড্র্যাগ মানে 2, ড্র্যাগ মানে 2 এরকম মনে রাখবো। তার মানে 200 থেকে 400 হবে। আর এইটা আরেকটা করে একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রোটিন অ্যানালাইসিস। এমআরআই কি? ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং বা চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ। মস্তিষ্কের চিকিৎসায় আমরা মেইনলি কোনটা ব্যবহার করি? এমআরআই ব্যবহার করি। বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, বেরিয়াম সালফেটের কেএসপি কত হবে? তো কেএসপি সমান আমাদের এখানে কি আসে? বেরিয়াম আয়নের ঘনমাত্রা এবং সালফেট আয়নের ঘনমাত্রা, তো দুইটাই তো সেম। 16 × 10⁻⁻10, 1.6 × 10⁻⁻9 এটা আসে। আয়নিক গুণফল এবং দ্রব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক হলে কোনটা অদক্ষেপ পড়ে? যদি আয়নিক গুণফল দ্রব্যতা গুণফল থেকে বেশি হয় তাহলে অদক্ষিপ্ত হবে। হেনরি ধ্রুবক থেকে প্রশ্ন। দ্রব্যতা সমান আছে হচ্ছে KH × P, KH এর মান দেওয়া আছে 1.38 × 10⁻³ P দেওয়া আছে 0.98। অবশ্যই একক কিন্তু অ্যাটমসফিয়ার নিতে হবে, চাপের একক অবশ্যই তোমাকে অ্যাটমসফিয়ার নিতে হবে। এটা যদি 0.98 না হয়ে 1 হতো তাহলে 1.38 আসতো, যেটা 0.9 তার মানে 1 থেকে একটু এই 1.28 থেকে একটু কম আসবে। সেই হিসেবে উত্তর কিন্তু আমরা এ দিতে পারি। নিচের কোন যৌগের দ্রাব্যতা সব থেকে বেশি? নিচের কোন যৌগের দ্রাব্যতা সব থেকে বেশি? দেখো এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। উপর থেকে নিচে গেলে কি হয়? আকার বাড়ে। উপর থেকে নিচে গেলে আমাদের আকার বাড়ে, উপর থেকে নিচে গেলে সালফেটের দ্রাব্যতা কমে। পাঁচটা আয়ন উৎপন্ন করে এরূপ দ্রব্যের কেএসপি কত হবে? এই টাইপের ম্যাথ আসলে তুমি এটাকে প্রথমে দুইটা আয়নে ভাগ করবে, একটা পজিটিভ আয়ন, একটা নেগেটিভ আয়নে। ক্যালসিয়াম পজিটিভ, ফসফেট নেগেটিভ। পজিটিভটার সাথে ওএইচ দিবা, নেগেটিভটা পজিটিভটা এবার কি করবা? পজিটিভ অংশের যেটা তারপরে তাই দিবা, নেগেটিভ অংশের যেটা যত আছে তারপরে ঠিক তাই দিবা। এস এর পাওয়ারে এই দুইটা যোগ করে দিবা, এটা আসে 108s5। দ্রব্যতা গুণফলের জন্য লবণ কেমন হতে হয়? সম্পৃক্ত লবণ হতে হয়, স্যাচুরেটেড। কোথায় সময়ের প্রভাব বিদ্যমান? এটা তো সেই ছোট থেকেই পড়তেছি বলতে গেলে। সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য HCl যোগ করলে আয়নিক গুণফল বাড়ে, দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে, দ্রাব্যতা হ্রাস পায়। বিশুদ্ধ পানিতে কোন যৌগটা বেশি দ্রবণীয়? কেএসপি যার বেশি সে তত বেশি দ্রবণীয়। এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে কার কেএসপি বেশি? একমাত্র এ এর কেএসপিটা কিন্তু বেশি। নিচের কোনটা পানিতে দ্রবণীয় হয় না? বেরিয়াম সালফেট পানিতে দ্রবণীয় হয় না। অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি নেসলার বিকারক, ক্ষারীয় পটাশিয়াম আয়োডাইড। একটি টেস্ট টিউবে 1 থেকে 2 ml লবণ প্রস্তুতের জন্য কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট নেওয়া হলো, দিয়ে সাদা দেখে পাওয়া গেছে। তার মানে হয় সেটা বেরিয়াম সালফেট, না হলে সেটা বেরিয়াম কার্বনেট, যেটাকে পরবর্তীতে এই সেলের সাথে বিক্রিয়া করা হয়েছে যাতে সাদা পদক্ষেপ আসে। এই সেলের সাথে বিক্রিয়া করে কোনটা? বেরিয়াম কার্বনেট। যৌগটা কি আছে? যৌগটা হবে হচ্ছে বেরিয়াম কার্বনেট। ও, এখানে কার্বনেট না তো, এখানে বলছে লঘু HCl এ অদ্রবণীয়, অদ্রবণীয় হলে সেটা হবে বেরিয়াম সালফেট।
অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্ত করি। শিখা পরীক্ষায় ইটের মতো লাল কে দেখায়? ক্যালসিয়াম। সোডিয়াম কি? সোনালী হলুদ। স্ট্রোনশিয়াম ক্রিমসন লাল, রুবিডিয়াম লালচে বাদামি এগুলা। কপার 2+ আয়নের দ্রবণে অধিক মাত্রায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হয়? অল্প পরিমাণে দিলে হালকা নীল, বেশি পরিমাণে দিলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি করে। K2HgI4+ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড তাকে বলি আমরা নেসলার দ্রবণ, কিন্তু যদি আলাদা করে বলো তাহলে KHgI3 কে বলতে হবে তোমার নেসলার দ্রবণ। শিখা পরীক্ষায় কোন আলোটি বা কোন মৌলটা সোনালী হলুদ শোষণ করে? সোডিয়াম। শিখা পরীক্ষায় মতে প্রবাল ব্লু গ্যাস কোন আলো শোষণ করে নেয়? সোনালী হলুদ শোষণ করে নেয়। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক গ্যাস কোনটা? নাইট্রোজেন। এরপর এখানে বলছে যে কোন অরবিটালটা অসম্ভব। দেখো এটার জন্য একটা আমরা টেকনিক মনে রাখতে পারি। এস এর সামনে কমপক্ষে 1, পি এর সামনে কমপক্ষে 2, ডি এর সামনে কমপক্ষে 3, এফ এর সামনে কমপক্ষে 4 থাকতে হবে, তাহলে সেটা সম্ভব। দেখো এফ এর সামনে 4 থাকতে হবে কমপক্ষে, কিন্তু আছে 3, এটা তো সম্ভব না। কোনটার বন্ধন কোণ সব থেকে কম? এই যে যৌগগুলো, এই যৌগগুলোর মধ্যে কোনটার বন্ধন কোণ সব থেকে কম? তো একটু মনে রাখতে হবে, বা আমরা আগে একটু মনে করি। যদি sp3 সংকরায়ন হয় তাহলে সেখানে বন্ধন কোণ হবে কত? 104.5 ডিগ্রি। এই কয়েকটা জিনিস আমরা জানি, কিন্তু 109.5 ডিগ্রি। এখানে যদি একটা লোন পেয়ার থাকে বন্ধন কোণ কমে হয় হচ্ছে 107 ডিগ্রি। যদি দুইটা লোন পেয়ার থাকে বন্ধন কোণ কমে হয় কত? 104.5 ডিগ্রি। ফসফেট এই NCl3, NCl3 তে হচ্ছে sp3 সংকরণ একটা লোন পেয়ার আছে, এজন্য এটা 107 ডিগ্রি হবে। ফসফিন, ফসফেট এক্সেপশনাল 94 ডিগ্রি। পানি তো একটু আগে বললাম 104.5 ডিগ্রি। হাইড্রোজেন সালফাইড, এটারও 92 ডিগ্রি। এই কতগুলো মুখস্থ করতে হয়। কোন আয়নটির আকার সব থেকে ছোট? দেখো আমরা জানি অ্যানায়নের আকার না জানলে মনে রাখবো, অ্যানায়নের আকার মূল পরমাণু থেকে বড়, ক্যাটায়নের আকার মূল পরমাণু থেকে ছোট। তাহলে কার আকার সবথেকে ছোট? এখানে ক্যাটায়ন যারা থাকে, পজিটিভ চার্জ যদি থাকে তারা ছোট হবে। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে হবে। হাইস্ট 6 আছে, তাহলে 6 নম্বর পর্যায়ে, তাহলে বিসি বাদ। এবার আসো 2 আর 3। দেখো এখানে এফ ইলেকট্রন প্রবেশ করছিল না? এফ ইলেকট্রন প্রবেশ করা মানে কি? সেটার গ্রুপ সর্বদা 3 হবে 6 এবং 7 নম্বর পর্যায়ে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি। তারপর দেখি AlCl4- এর আকারটা কেমন হবে? AlCl4- এটার আকারটা কেমন হবে? একই কাজ, এটা আমরা কি করতে হবে? সংকরণ বের করতে হবে। তো সংকরণ নির্ণয়ের বইয়ের সূত্র আছে কি? হাফ ইন্টু শেষ কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়াম কেন্দ্রীয় মৌল। কি করে চিনলাম? সে সিঙ্গেল আছে বলে, যে সংখ্যা কম আছে। আর একযোজী পরমাণু কয়টা আছে? 4টা। যদি কোনো নেগেটিভ চার্জ থাকে যোগ করে দিব। 4 3 7 আর 1 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 থাকে। 4 মানে sp3 সংকরণ। sp3 সংকরণ মানে চতুস্থলকীয়, কোনো মুক্ত ইলেকট্রন নাই। স্ক্যানিয়াম অবস্থান তার মৌল না, কারণ সুস্থিত ডি অরবিটাল গুলা খালি রয়েছে। কোনটা সব থেকে বেশি পোলার? কোন যৌগটা সব থেকে বেশি পোলার? এই দুইটা বাদ। সেন্টারের কেন্দ্রীয় মৌলের চারপাশে যদি একই টাইপের মৌল থাকে তাহলে সেগুলা হবে অপোলার, ডাইপোল মোমেন্ট শূন্য। আর সি এন্ড ডি এর মধ্যে কোনটা হবে? যত বেশি হাইড্রোজেন সংখ্যা হবে তত বেশি তোমার পোলারিটি বাড়বে।